সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি গল্প, ভূত চরিত এবং ভুতুড়ে কাণ্ড। শ্মশানে থাকতে আর সাহস হলো না। চম্পাহাটির দিকে রওনা দিলাম। পেছনে ফিরতেই মনে হলো কারা যেন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। নাকি সুরে বলে উঠল, ভূত নিয়ে যাবেন কিসে? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভূত চরিত। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 23শে মার্চ 1916 সালে ভবানীপুরে। তার প্রথম উপন্যাস ইরাবতী। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার গল্প থেকে বাংলায় অভিসারিকা আর হিন্দিতে মুঠ্ঠি ভর চাওয়াল ছবিগুলি তৈরি হয়। 1949 সালের ছবি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অভিনয়ও করেছিলেন, পেয়েছিলেন তারাশঙ্কর পুরস্কার। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্পটি আমরা শশধর প্রকাশনী থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা ভূতের গল্প এই বইটি থেকে নিয়েছি। শুরু হচ্ছে ভূত চরিত। ভূত নেই বলি কি করে? এতদিন বুক ফুলিয়ে বন্ধু বান্ধবদের আসরে, সভা সমিতিতে বলে এসেছি, ভূত শুধু মানুষের ভয়ের ছায়া, দুর্বল মানুষের অসুস্থ কল্পনা। ভূত বিশ্বাসী কয়েকজন বন্ধু তর্ক করেছে, পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত বিজ্ঞ লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন, তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সবিনয়ে তাদের বলেছি, পণ্ডিতদেরও ভুল হয়, বিজ্ঞজনেরা প্রমাদ মুক্ত নন। বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য কত রোগী খতম হয়েছে, প্রথম শ্রেণীর উকিলদের ভুলে কত নিরীহ লোকের ফাঁসি হয়েছে, তার ঠিক নেই। কাজেই তোমাদের ও প্রমাণ আমি মানতে রাজি নই, যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি। বন্ধুরা মারমুখী হয়ে উঠেছে। তার মানে তোমার স্থূল দেখাটাই আসল, তুমি নিজের চোখে একবার। তাদের আমি বাধা দিয়ে বলেছি, তোমরা কি বলবে আমি জানি। আমেরিকা দেখিনি বলে আমেরিকা নেই, আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি, কাজেই তারও অস্তিত্ব নেই, এই তো। কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে, তারা আমেরিকা দেখেছে, আর ঠাকুরদাকে আমি দেখেছি, তাই বৈজ্ঞানিক কারণে তার বাবাও নিশ্চয়ই ছিলেন। কিন্তু তোমরা কেউ ভূত দেখেছ? এমন কাউকে আমার সামনে হাজির করতে পারো যিনি চাক্ষুষ ভূত দেখেছেন? বন্ধুরা আমার মতো নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্ক বন্ধ করেছে। নাস্তিক কারণ তাদের মতে ভূত যে মানে না, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক। আমি নিজে কিন্তু কম চেষ্টা করিনি। যেখানে ভূতের গন্ধ পেয়েছি সেখানে ছুটেছি। পোড়ো বাড়িতে, জলা জায়গায়, দীপান্তরের মাঠে, গোরস্থানে, শ্মশানে, কিন্তু ভূতের দেখা পাইনি। এমনই করে স্কুল জীবনটা কাটল, কলেজ জীবনেরও কিছুটা। একদিন ক্লাস ছিল না, কমন রুমে বসে গল্প করছিলাম। নানা ধরনের কথাবার্তা, দেশ বিদেশের কথা, চাকরির অবস্থা, সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার। শেষকালে শুরু হলো ভূতের কাহিনী। আমার এক সতীর্থ বলল, মানুষ যত সভ্য হচ্ছে, শহরের প্রসার হচ্ছে, ততই ভূত সরে যাচ্ছে। আমি হেসে বললাম, ভূত ছিলই না কোনোদিন, কাজে সরে যাওয়ার প্রশ্ন ওঠে না। আমার কথা শেষ হওয়ার আগেই গুরুগম্ভীর কণ্ঠ কানে এলো, বলো কি হে, ভূত নেই? চমকে ফিরে দেখলাম একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র, বয়সে আমার চেয়েও বড়, এক মুখ গোঁফ আর দাড়ি, চোখে পুরু পাওয়ারের চশমা। জানতাম ছাত্রটির নাম আনন্দমোহন, দর্শনে এমে পড়ছে। ভূত দেখবার সাহস আছে? দলের সবাই চুপচাপ, কেবল আমি বললাম, হ্যাঁ আছে। আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে বসল, এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না কিন্তু।
হেসে বললাম, নিশ্চিন্তে থাকুন, আমি সাবালক, আপনার কোনো দায় থাকবে না। শোনো তাহলে, ক্যানিং লাইনে চেপে চাঁপাহাটিতে যাবে। ভালো নাম চম্পাহাটি। সেখান থেকে 2 মাইল দূরে খালেশ্বরীর মন্দির, তার পাশেই শ্মশান। অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে রাত কাটিয়ে ফিরে আসতে হবে, অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে। এরকম ভয় দেখানোর কথা আমি আগেও শুনেছি। শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি, কিন্তু কিছু দেখতে পাইনি, আমার কোনো ক্ষতিও হয়নি। তাই বললাম, কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করব কি করে? আনন্দমোহন মাথা নাড়ল। তার উপায় আছে। খালেশ্বরীর মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে, মানুষের আঙুলের মতো লম্বা লম্বা পাতা, পাংশুটে রঙের ফুল হয়। এ ধরনের গাছ অন্য কোথাও দেখিনি। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, ওই পরগাছার পাতায় পাতায় চিতার ধোঁয়ার গন্ধ। মরা পোড়ানোর চামড়া আর আঁশটে গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। সেই গাছের 5টা পাতা তুলে আনতে হবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক হলো, আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে। সেখানে তার এক মাসির বাড়ি। রাত হলে আমি চলে যাব শ্মশানে। পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব। যদি পারি, আনন্দমোহন পেট পুরে কলেজ কেবিনে খাওয়াবে। তাছাড়া করকরে 10 টাকার একটা নোট দেবে। আনন্দমোহনের মেশো অনেক বারণ করলেন। বাবা, ওসব গোয়ার তুমি করতে যেও না, জায়গাটা খুবই খারাপ। তান্ত্রিকরা উপাসনা করেন, অমাবস্যায় নিঘাত ওদের আবির্ভাব হয়। হেসে উত্তর দিলাম, ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি। আমি যখন নাছোড় বান্দা, তখন আনন্দমোহনের মেশো একটি রুদ্রাক্ষ হাতে বেঁধে দিয়ে বললেন, রাম রাম, বিপদে পড়লে রাম নাম জপ করবে। আর কি বলবো বাবা, এসব সর্বনেশে খেলায় মেতো না, কোনোদিন মুশকিলে পড়ে যাবে। রাত 8টায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম। ঘুটঘুটে অন্ধকার, ভালো করে পথ দেখাই যায় না। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল। চারিদিকে ঝিঁঝির আওয়াজ। এসবে আমি অভ্যস্ত। এর আগে বাজি রেখে 12 নানান জায়গায় শ্মশানে গিয়েছি। মরার খাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি। প্রায় ঘন্টা 3 পর শ্মশানে পৌঁছলাম। এতটা সময় লাগবার কথা নয়, মনে হয় পথ হারিয়েছিলাম। শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসল গন্ধে বমি আসতে লাগলো। বুঝতে পারলাম বোধহয় মরা পোড়ানোর গন্ধ, অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না। একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধ আসছে খালেশ্বরীর মন্দিরের দিক থেকে। কাছে গিয়ে টর্চ জ্বালালাম, গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিলাম। এই সময় এলোমেলো হাওয়া উঠল, পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠল। কি আশ্চর্য, ঠিক যেন আঙুল নেড়ে আমাকে কাছে ডাকছে। ভোরবেলা ফেরার সময় এই বরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যাব। আবার শ্মশানের দিকে ফিরলাম। স্থির জোনাকির মতো অনেকগুলো আলো। বুঝতে অসুবিধে হলো না, ওগুলো শেয়ালের চোখ। তাদের রাজত্বে আমার অনাহত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে। কাছে যেতেই ছুটে পালালো। অদ্ভুত একটা শোঁ শোঁ শব্দ। মরার খুলির মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হলে এই ধরনের শব্দ হয়। আরেকটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। উঁচু ঢিবির ওপর বাঁশের খাট, তার উপর একটা মরা, মুখ ঢাকা।
ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম না। সরে এলাম। এদিকটা অনেকগুলো গাছের জটলা, তার তলায় মিটমিট করে লণ্ঠন জ্বলছে। যাক, সম্ভবত কোনো লোক আছে ওখানে। শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে না। কাছে গিয়ে দেখলাম লণ্ঠন মাঝখানে করে দুজন লোক চুপচাপ বসে আছে, পরনে গেঞ্জি আর ধুতি, বিস্ফারিত চোখ, গালের চোয়াল প্রকট। কে আপনারা? দাদা, আপনারা কে? বার দুয়েক প্রশ্ন করতে উত্তর মিলল। আমরা মোড়া পোড়াতে এসেছি। মরা পোড়াতে এসেছেন শুধু দুজন? আরো দুজন গায়ে গেছে কাঠ কিনতে, অনেকক্ষণ গেছে, ফিরছে না কেন কে জানে, নেশা করে কোথাও পড়ে আছে হয়তো। আমি তাদের কাছে বসে পড়লাম। যাক, সারাটা রাত অন্তত মুখ বুজে থাকতে হবে না, কথা বলবার লোক পাবো। একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন? আমি বেড়াতে এসছি। উত্তর শুনে দুজনেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। শ্মশানে বেড়াতে? ভালো ভালো, বেড়াবার জায়গা পেলেন না? মরিয়া হয়ে বলে ফেললাম, না মানে ভূত দেখতে এসেছি। ভূত দেখতে এসছেন? খাঁচা এনেছেন? খাঁচা? খাঁচা দিয়ে কি হবে? কেন, ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন? বুঝলাম ঠাট্টা করছে। কোনো উত্তর দিলাম না, কিন্তু কতক্ষণই বা চুপচাপ থাকা যায়। একসময় জিজ্ঞাসা করলাম, কে মারা গেলেন? আমাদের দাদা। আবার চুপচাপ। কিছুক্ষণ পর আরেকজন বলল, এ তো ভারী মুশকিল হলো, কতক্ষণ এভাবে বসে থাকবো? এত দেরি তো হওয়ার কথা নয়। চলো একটু এগিয়ে দেখি। লণ্ঠন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়ালো। আপনি বসে বসে শ্মশানে হাওয়া খান মশাই, আমরা গাঁয়ের দিকে একটু এগিয়ে দেখি। বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান দীপ্তি গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল। হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কি একটা ঠিকল। হাতে করে তুললাম, নরমুণ্ড। কি আশ্চর্য, হাতে নিতেই যেন নড়ে উঠল, জীবন্ত বস্তুর মতো। মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল। বুঝতে পারলাম মনের ভুল। না, মনের ভুল নয়, মনের ভয়। ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে ডোবার ধারে গিয়ে হাজির। ধারে একটা হিজল গাছ, তাতে হেলান দিয়ে বসলাম। বোধহয় তন্দ্রা এসে গিয়ে থাকবে। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম। টর্চের আলোয় হাত ঘড়ি দেখলাম, রাত 3টে। তার মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর ঘন্টাখানেক। 4টের সময় এখান থেকে রওনা হলে 6টা নাগাদ আনন্দমোহনের মাসির বাড়ি পৌঁছে যাব। তার আগে বরগাছার পাতাগুলো ছিঁড়ে নি। আবার মন্দিরের কাছে এলাম। হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়েই বিপদ। কিছুতেই ছিঁড়তে পারলাম না। কি শক্ত পাতা রে বাবা! শুধু তাই নয়, মনে হলো কে যেন আমায় ধাক্কা দেবার চেষ্টা করছে, বাধা দিচ্ছে। কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না। মনে পড়ে গেল পকেটে ছুরি আছে। ছুরি বার করে 5টা পাতা কেটে নিলাম। ঠিক মনে হলো মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছি। তারপরই অবাক কাণ্ড। কাটা পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। রক্ত মানে লাল রঙের রস। পাতা 5টা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম। মিটমিট করে লণ্ঠন জ্বলছে, তাহলে লোকগুলো বোধহয় ফিরে এসেছে।
লণ্ঠনের কাছে গিয়েই চমকে উঠলাম। হ্যাঁ, সারি সারি 3টে খাটিয়া, কিন্তু লোকজন কোথায়? এরা এলোই বা কখন? টর্চের আলো ফেললাম খাটিয়ার উপর। তারপর মনে হলো পিঠের শির দাঁড়াবে ঠান্ডা একটা শিহরণ। আমার সমস্ত শরীর টলতে লাগলো। এ কি করে হলো? 3টে খাটিয়াতে এক মরা, এক বয়স, এক রকম দেখতে। লণ্ঠন নিয়ে যে দুজন বসেছিল, এখন মনে পড়ল তাদের দুজনেরও একই রকম চেহারা। সেই চেহারা খাটিয়ার ওপর। এবার বুঝতে পারলাম বেশ একটু ভয় ভয় করছে। কোনো যুক্তি দিয়ে মনকে বোঝাতে পারলাম না এরকম কি করে হতে পারে। শ্মশানে থাকতে আর সাহস হলো না। চম্পাহাটির দিকে রওনা দিলাম। পেছনে ফিরতেই মনে হলো কারা যেন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। নাকি সুরে বলে উঠল, ভূত নিয়ে যাবেন কিসে? সেবার বাজি জিতেছিলাম বটে, আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল। ভূত যদি নেই, তাহলে একই চেহারার 3টে মরা পাশাপাশি দেখলাম কি করে? বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগেই জীবন্ত দেখেছি, কথা বলেছি যাদের সঙ্গে, তারাই মরা হয়ে খাটিয়ায় শুয়ে। ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই। অনেক বছর কেটে গেছে, ভূতের কথা ভাববার আর অবসর পাইনি। ডাক্তারি পড়া নিয়ে প্রাণান্ত। 5 বছরের কোর্স শেষ হলো 7 বছরে। পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝাট। তারপর হাসপাতালে 1 বছর হাউস সার্জন হিসেবে। জীবনের বিভৎস দিকটার সঙ্গে পরিচিত হলাম। সেই সময় সারা শহরে খুনোখুনির রাজত্ব। সময় নেই, অসময় নেই, গাদা গাদা মরা মর্গে এসে পৌঁছতে লাগলো। বোমায় কারোর হাত পা উড়ে গেছে, ছোড়ার আঘাতে কারোর পেটে নাড়ি ভুঁড়ি বাইরে এসে পড়েছে। আবার পথ দুর্ঘটনায় বলিও আছে, লরি কিংবা বাসের তলায় থ্যাঁতলানো দেহ। এই সব মরা চিরে রিপোর্ট দিতে হতো। এই কাজে আমার সহায় মাধাই ডোম। সেই অর্ধেকের বেশি কাজ করে দিত। খালেশ্বরীর মন্দিরের সেই পরগাছার গন্ধে একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল, কিন্তু এখন স্তূপাকৃত মরার গাদার মধ্যে ঘোরাফেরা করে কোনো গন্ধ পাই না। এক রাতে ঘুমে অচেতন ছিলাম, হঠাৎ দরজায় ধাক্কা। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। অল্প ডাকেই ইদানিং ঘুম ভেঙে যেত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাধাই ডোম দাঁড়িয়ে। কি খবর জানাই ছিল, তবু জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? একটা মরা এসেছে হুজুর। তাড়া কিসের? কাল সকালেই নয় হবে? না, আপনি একবার আসুন। আশ্চর্য লাগলো, মাধাই ডোমের এত আগ্রহ দেখিনি এর আগে। পোশাক বদলে মর্গে চলে এলাম। মেঝের ওপর স্ট্রেচারে শোয়ানো রয়েছে, মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। বছর 19-20 বেশি নয়। এক মাথা ঢেউ খেলানো চুলের রাশ, কালো চুলের মাঝখানে পদ্মের মতো ঢলঢলে একটি মুখ। মুখে কোনো বিকৃতি নেই, একটুও কুঁচকয়নি কিছু। কে নিয়ে এলো? পুলিশ। মারা গেল কিসে? উত্তরে মাধাই ডোম দেহটা উপুর করে দিল। পিঠের 2 জায়গায় গভীর ক্ষতের চিহ্ন। মনে হলো ধারালো ছোরা দিয়ে
দুবার আঘাত করা হয়েছে। মাধাই ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে। গম্ভীর গলায় বলল, পার্টির ব্যাপার হুজুর, আজকাল যা হয়েছে আর কি। নিজের কাজ শুরু করে দিলাম। ঘণ্টাখানেকের বেশি লাগলো না, রিপোর্ট লেখাও শেষ। মাধাই ডোমকে জিজ্ঞেস করলাম, বডি নিতে কেউ এসছে? না হুজুর, এখনো হয়তো সর্বনাশের খবরই পাইনি। তা ঠিক, কাল খোঁজ পড়বে। পরের দিনও কেউ এলো না। পুলিশ মৃতদেহের ফটো নিয়েছিল, তার ফটো ছাপিয়েও দিয়েছিল বড় বড় খবরের কাগজে। দিন 4 পার হয়ে গেল, দেহ নিতে তবুও কেউ এলো না। ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল যাতে গন্ধ না বের হয়, কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে। মাধাই ডোম এসে তাগাদা দিতে লাগলো, হুজুর আর কদিন আটকে রাখবো, হুকুম দিন গাদায় পুড়িয়ে দিই। মাধাই ডোমের উদ্দেশ্যও ছিল, অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চায়। বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক। যখন ভাবছি কি করব, তখন একজন ছাত্র এসে খবর দিল, স্যার একটা ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায়। এরকম অনেকেই আসে, আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে চায় কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ গছাতে উৎসাহী। দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না, তবু ছোকরাকে ডেকে পাঠালাম। মাধাই ডোমকে বললাম পরে দেখা করতে। ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠলাম, চেহারায় এমন মিল হয়! মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য, মুখ, চোখ, রং সবই একরকম। মেয়েটি যেন পুরুষের বেশ পরে এসেছে। কিছুক্ষণ কথা বলতে পারলাম না, তারপর বললাম, হ্যাঁ কি চাই? আমার বোন আভার বডিটা নিতে এসছে, ছোড়া মারার কেস। আচ্ছা, এত দেরি হলো আপনার? আমি অনেক দূর থেকে আসছি, খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি। কথাগুলো বলার সময় ছোকরার গলা অশ্রুরুদ্ধ হয়ে এলো। মৃদু কণ্ঠে বলল, দেশ থেকে এ হানাহানি যে কবে শেষ হবে। আমি বলেই ফেললাম, আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মিল। ছোকরা কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে দেখল, তারপর বলল, সত্যি কথা বলতে কি, আমরা যমজ। আমি আভার চেয়ে 7 সেকেন্ডের বড়। বডি ছেড়ে দেওয়ার জন্য যা প্রয়োজন করে দিলাম। মনে একটু সান্ত্বনা পেলাম, যাক মেয়েটির দেহের সদ্গতি হবে। ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন। কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি, মাধাই ডোমের সঙ্গে দেখা। হুজুর আর একজন লাশের খদ্দের এসছে। কে? এ আবার কোন লাশের? আরে সেই ছোঁড়া মারার কেসটা হুজুর, অল্প বয়সী মেয়েটা। বলিসনি কাল তার ভাই লাশ নিয়ে গেছে? বলেছি হুজুর, ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান। বিরক্তিকর। বললাম, আসতে বলো। ভদ্রলোক ঢুকলেন, প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা চুল, চোখে বেশি পাওয়ারের চশমা, খুব গম্ভীর চেহারা। আমি বললাম, আপনি ডোমের কাছে শোনেননি? শুনি তো আপনার কাছে এসেছি সত্যি কথাটা জানতে। যা বাবা, এর আবার সত্যি মিথ্যে কি? ভাই এসে লাশ নিয়ে গেছে, যমজ ভাই। সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বললেন, হ্যাঁ, যমজ ভাই? মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এরে নাম তো মনে নেই, খাতায় লেখা আছে, দেখতে পারেন। আপনি কে? আমি আভার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজপাড়াঙ্গা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আভা এখানে কি করতো আমি জানি না। সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না, শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালের চোরা কারবার করত। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন। কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখুন, জিনিস কিনে গায়ে ফিরছি, সেই কাগজের মোড়কে আভার ছবি।
অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো, সকালেই ছুটে চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে, আপনার মতন তিনিও খবরের কাগজ দেখেই এসেছিলেন। সে কি কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে বাস দুর্ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসলাম। সে কি? সেই জন্যই তো আশ্চর্য লাগছে। অঞ্জু, না 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 না, অঞ্জু কি করে আসবে? অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমেছে। অনেক বছর আগে কালেশ্বরীর মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতাটা মনকে আচ্ছন্ন করল। দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা। ভূত নেই এ কথা বলি কি করে? কোন যুক্তিতে? সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন ভূত চরিত। এর পরের গল্প ভুতুড়ে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি। তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তাঁরই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজ মামা একটু আলাদা ধরনের, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না। মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে সেই পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলোও ফুটত না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলা সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরবেলায় আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিকার, মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি। আকাশের অবস্থা ভালো নয় যে, এখনই ঝড় তুফান উঠছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন, তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরেই যাওয়া যাবে না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। 8 ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়, সেই সঙ্গে তুমুল বর্ষণ।
এধারে ওধারে বড় বড় গাছ মড়মড় করে ভেঙে পড়ল, কি বাড়ির চালা উড়ে গেল, ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির এই তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন, বসেই আক্ষেপ করতে লাগলেন। এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়াল বাইরে বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা আমার রাস্তায় বের হলো রে। সত্যি চিন্তার কথা, এই ঝড় জলে বর্ষাতি আর মেজো মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও তো নিরাপদ নয়। মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধে পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন, আর তারপর মেজো মামার নাম করে অঝরে কান্না। ওরে তুই আমার কথা শুনলি না, তুই চলে গেলি, তুই আমার কথাটা শুনলি না কেন রে? সেই মেজো মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির কোনো খোঁজ নেই। দিদিমা মেজো মামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। আর শুধুই কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। আয় বাবা, কোথায় ছিলি এতক্ষণ? মেজো মামা বিরক্ত হয়ে বললেন, ছাড়ো, জাপটা জাপটি আমার ভালো লাগে না। কি আরে আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজো মামা তোমার সাইকেল? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, ওই কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, বটগাছের ডাল মড়মড় করে ভেঙে পড়লো আমার উপর, সাইকেল ভেঙে চুরমার, আমি ছিটকে পড়লাম মাটির উপর। দেখ না। মেজো মামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজো মামা কেমন যেন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন। রাতে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজো মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই এই ওঠ, এই ওঠ, এক কাপ চা খাওয়াতে পারবি? এই। ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, আমার ভয় করে। ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজো মামা যেন কুঁকুড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ, কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম।
কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটুও অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ বেঁটে, মেজো মামা আবার সবচেয়ে বেঁটে। সেই মেজো মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজো মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু এরপর যা ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজো মামা রোয়াকে বসে আছেন, জানলার দিকে পেছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্যই করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজো মামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও দুপ দুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড! দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসে, তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম, আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল এটা হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল। আমি তাই বসে বসে দেখছিলাম। মেজো মামাও বসেছিলেন। বেশিরভাগই ওই মুনিয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ,
কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজ মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজ মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাতে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। ওই পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর তার সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই আমি দেখেছি। মেজ মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন, তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি, মেজ মামার চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজ মামা, এই তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, কি হবে? মেজ মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজ মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজ মামা বেরিয়ে গেলেন, আর ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। আচ্ছা মেজ মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজ মামা হাসলেন, একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল। মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল, আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বঁটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো খাবারের সন্ধানে। সেদিনও সে এসে হাজির। বঁটির পাশে আঁশের স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর। কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের উপরে গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি বললেন, বেড়ালটা কি হলো বলতো? ওভাবে চেঁচে উঠলো কেন? গলায় কাঁটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওই রকম চিৎকার করে উঠল। গোটা ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমায় খেতে ডাকলেন, তখন একটু ইতস্ততই করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না, কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেই দিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পেলাম না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো,
এমন সম্ভাবনাও কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি ছেড়ে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। তারপর বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজ মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতন নিস্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো, আর তারপর আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজ মামা পা ঝুলিয়ে বসে। মেজ মামা মানে মুখটা মেজ মামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি সব খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এক্ষুনি বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুঁশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়েই আমার এই জ্বর। ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজ মামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, আমার শরীর খারাপ। দিদিমা যে মেজ মামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজ মামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম ততদিন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম। এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, আর মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়।
কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সমস্তটা দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলে দেওয়া উচিত ছিল, তাহলে আরো আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত নাকি থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিনগাঁয়ে চলে যায়, আর দক্ষিণাও 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। 8 ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন, আর আমি পাশে বসেছিলাম। মেজ মামা সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাকনাম। আমার বুকের দুপদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ হয়ে বঁটির উপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, ও নিজের কি একটা দরকারে বেরিয়েছে যে। নিজের দরকার না চাই। মেজ মামার দাঁত কিড়বিড় করে উত্তর দিলেন, ভয় তো নয়, সত্তর। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। 2 হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজ মামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজ মামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজ মামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিচ্ছু খেলেন না। ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কিছু খেলেই বোধহয় বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে খুব শিগগিরই শক্ত অসুখে পড়ে যাব হয়তো। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, আর 2 হাতে রুদ্রাক্ষের তাগা। লাল 2টি চোখ,
কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে? ছোট মামা অবাক। গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কিন্তু কে এ কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। তুমি আগে সাইকেল রিক্সাকে তো বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল। তার উপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতকগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ডকারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার ওপর গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো। তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি। দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ভাই ফরমাইশ খাটছে। আধ ঘন্টা কিচ্ছু হলো না। সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। হিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি, তখন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ। ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে মেজো মামা এসে হাজির। দুটি চোখ বন বন করে ঘুরছে। ফুলে উঠেছে নাকের পাটা। মুখে একটা মুরগি, বেচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটপট করছে। মেজো মামার দুকশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছেন। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজো মামা এগোতে পারলেন না। গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার দিকে।
মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। ভৈরব চেঁচিয়ে উঠল, কে তুই? মেজ মামা আরো জোরে চিৎকার করে বললেন, আমি দয়াল বাড়ুজ্জে। না, তুই দয়াল নস, ঠিক করে বল, কে তুই? দয়াল বাড়ুজ্জে মেজ মামার নাম, ডাকনাম টোনা। বলবো না। মেজ মামার সে কি গর্জন! ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা আচ্ছা, দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজ মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি, আর মারিসনি। মেজ মামা গাছতলায় বসে পড়লেন। ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ বন্ধ করল। আমি মহিন্দার ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। আপনি চেনেন এই মহিন্দার ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি তো কখনো দেখিনি বাবা। বাবার কাছে শুনেছিলুম মহিন্দার পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজ মামা আর বলবো না, মহিন্দারই বলি। মহিন্দার সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরুন ঠিক বলেছেন। শিবে আমার মাথায় লাঠি মেরেছিল। শিবে শিবে, আমিও শোধ নিয়েছি। ও শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। ওইটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল খতম। তার সাইকেল চিড়ে চেপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুসর করে ঢুকে পড়লাম, সুসর করে। এই দেহ তোকে ছাড়তে হবে, ভৈরব বলল। মাথা খারাপ? আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তবে রে, আবার ঘটের উপর ঝাঁটার আছড়ানি। মাটির উপর গড়াগড়ি দিয়ে মহিন্দার যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, যাবো 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 যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে, কি করতে হবে বলো, কি করতে হবে, কি করতে হবে? ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের এক পাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, বলো। গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাশনদীপুরের শ্মশানে আস্তানা বাঁধবো। এদিকে আর আসবো না, আর আসবো না। যা তবে যা। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত 4 জন লোকের দরকার,
সেটা মহিন্দার অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজো মামার প্রাণহীন দেহটা গাব গাছ তলায় পড়ে আছে, আর সেই দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ, দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের উপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে ওইসব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করি কি করে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভূতচরিত ও ভুতুড়ে কাণ্ড। গল্প পাঠে দীপ, সোমক, পুষ্পল, মীর, জগন্নাথ বসু, ইন্দ্রাণী। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে দীপক রায়। শব্দগ্রহণ রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। গল্পের সূত্রধার ইন্দ্রাণী, সোমক। ভূতচরিত পর্ব পরিচালনায় অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। Sunday Suspense.